ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সকাল ৯টায় ঘূর্ণিঝড়টি স্থল গভীর নিম্নচাপে রূপ নেয়। বৃষ্টি ঝরিয়ে এটি স্থল নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সমুদ্র বন্দরগুলোতে মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাতভর উপকূলীয় এলাকায় তাণ্ডব চালায় প্রবল ঘূর্ণিঝড় রিমাল। ঝড়ের সময় পটুয়াখালীর খেপুপাড়ায় সবচেয়ে বেশি বাতাসের গতিবেগ ছিল ১১১ কিলোমিটার। স্থল গভীর নিম্নচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টি হচ্ছে, যা কাল দুপুর পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি ২০৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে চট্টগ্রামে। এটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপ হিসাবে বর্তমানে যশোর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত জড়িয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জলোচ্ছ্বাসের পর উপকূলীয় এলাকায় দেখা গেছে দমকা হাওয়া ও বৃষ্টি। প্রবল জোয়ারে কোথাও বেড়িবাঁধ ভেঙে, কোথাও পানি উপচে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। বিভিন্ন জেলায় বিধ্বস্ত হয়েছে বাড়িঘর, বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা। এদিকে ঘূর্ণিঝড়ে পটুয়াখালী, সাতক্ষীরা, ভোলা, চট্টগ্রাম, কুমিল্লা ও বরিশালে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড় আঘাত হানার পর জলোচ্ছ্বাসের কবলে পড়ে পটুয়াখালীর কুয়াকাটা। সোমবার সকালেও দেখা গেছে প্রবল বৃষ্টি, ঝোড়ো হাওয়া। ঝড় জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয় কলাপাড়া ও রাঙামালির বেড়িবাঁধ। বিধ্বস্ত হয় ঘরবাড়ি, দোকানপাট, উপড়ে গেছে গাছপালা, ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। বাগেরহাটে ১০,০০০-এর বেশি ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে, আংশিক বিধ্বস্ত ৩৫,০০০-এর বেশি। এছাড়া সদর, শরণখোলা, মোরেলগঞ্জ, রামপাল ও মোংলায় বাঁধ ভেঙে ৪০০-এর বেশি পরিবার পানিবন্দী। ভেসে গেছে ২০,০০০-এর বেশি মাছের ঘের। আমরা খুব করুণ অবস্থায় আছি, খাওয়ার কোনো জায়গা নাই, পানি ভরা একদম। আমাদের তো রান্না বাড়া খাওয়া সব বন্ধ। চিংড়ি চাষ, বাগদার চাষ ছিল, তাতে ভোর নাগাদ পানিতে সব ডুবে ভীষণ ক্ষতি হয়ে গেছে। সাতক্ষীরায় ঝড়ে বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি, বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় অনেক এলাকা। ঝালকাঠিতে প্লাবিত হয়েছে ৪ উপজেলার ২ শতাধিক গ্রাম। এছাড়া গাছ উপড়ে রাস্তায় পড়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ। রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন পুরো জেলা, বিদ্যুৎ নেই ভোলাতেও। খুলনার দাকোপে বাঁধ ভেঙে জোয়ারের পানি ঢুকে পড়ে লোকালয়ে। সকাল হওয়ার পর নিজ উদ্যোগে মেরামত শুরু করেন স্থানীয়রা। পুরনো যে ওয়াবদাটা ছিল, এই ওয়াবদাটা ভেঙে যে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিলের ভিতরে অনেক পানি চলে গেছে। আমরা নিজে বাঁচার জন্য কাজ করতেছি। নোয়াখালীতে অস্বাভাবিক জোয়ারে হাতিয়ার, নিঝুম দ্বীপ, চরঘাসিয়া, চালচর সহ ৩ উপজেলার কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এই অল্প কিছুক্ষণের বাতাসের ভিতরে ব্যাগ উইলে চলে গেছে। জোয়ারের যে অবস্থা দেখতেছি, কালকে রাত্রে যে জোয়ার হয়েছে, ওই জোয়ারে পানি না নামতে এখন বর্তমানে দিনেরটা মারি দিব। লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের ১৫টি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী কয়েক হাজার পরিবার। এদিকে লক্ষ্মীপুর, ভোলা ও বরিশাল নৌ রুটে সব ধরনের নৌ চলাচল বন্ধ থাকায় মধু চৌধুরীর হাটঘাটে আটকা পড়েছেন কয়েকশো যাত্রী। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘূর্ণিঝড়ের আরো খবর জানাতে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। সুমন আসিফ, আপনাকে অনেক ধন্যবাদ। দেখুন, আমরা ঘূর্ণিঝড়ের মোটামুটি তাণ্ডব এখনো পর্যন্ত কিছু এর প্রভাব রয়েছে। বৃষ্টি আছে, উপকূলে বেশ ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে। এখনো ক্ষয়ক্ষতির সর্বশেষ হিসাব করা যায়নি, তবে বিভিন্ন জায়গায় সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিভিন্ন উপকূল থেকে সহকর্মীরা যুক্ত হচ্ছে। এখন সরাসরি আমার সাথে খুলনার কয়রা থেকে, সেখান থেকে আমার সাথে সহকর্মী ওমর ফারুক যুক্ত হচ্ছে। সহকর্মী ওমর ফারুক এই মুহূর্তে একেবারে খুলনার কয়রার প্রত্যন্ত এলাকায়, একেবারে সুন্দরবনের পাশে কাঠকাটা থেকে যুক্ত হচ্ছেন। ওমর, খুলনার কয়রার দশহালিয়া, বেতকাশি সহ বেশ কিছু জায়গায় ভেঙে গেছে, পানি ঢুকেছে। স্থানীয় চেয়ারম্যানরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, কি অবস্থা সেখানে, মানে দুর্যোগের মাত্রাটা কেমন? দেখুন, গতকাল সন্ধ্যা থেকে এখন আমরা এখন যে জায়গাটিতে রয়েছি সেটা কিন্তু কাঠ কাটা যে জায়গাটি, এবং পাশে সুন্দরবন। আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দরবন, সেখানে কিন্তু প্লাবিত হয়ে গেছে এই মুহূর্তে, কিন্তু সেখানে
রয়েছে কিন্তু অবস্থায় রয়েছে, অর্থাৎ সেখানে পানি স্থানীয়রা জানিয়েছে একটু পাশেই এই যে জায়গাটিতে রয়েছি এর পাশেই কিন্তু বেতখাসি যে গ্রামটি, সেই গ্রামে কিন্তু যে বেড়িবাঁধ রয়েছে সেই গতকাল রাতে সেই বেড়িবাঁধের উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে এবং সেখানকার প্রায় 200 একরের মতো ঘের সেখানে কিন্তু তলিয়ে গিয়েছে এবং চিংড়ির ঘের সেখানে কিন্তু তলিয়ে গিয়েছে আমরা খবর পেয়েছি। এবং সাধারণ যারা এখানে স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু খুবই আতঙ্কে রয়েছেন এবং এখন পর্যন্ত এরকম আসলে তারা স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি, এখানকার যেহেতু উপকূলীয় অঞ্চলীয় যারা আছেন তারা সবসময় ঘূর্ণিঝড় এই ধরনের যে দুর্যোগ তারা প্রত্যক্ষ করেন, তারা বলছেন অন্যান্য দুর্যোগে কিন্তু এই ধরনের ঘটনা যে এত সময় ধরে বৃষ্টিপাত, বাতাস, ঝড়ো হাওয়া তারা এমনটি দেখেনি। হয়তো অন্যান্য ঘূর্ণিঝড়ে 2 থেকে 3 ঘন্টার মধ্যেই তাদের বাতাস বা ঘূর্ণিঝড় শেষ হয়ে যায়, কিন্তু এবার কিন্তু বাতাস বইছে, বৃষ্টি বইছে এবং সেই সাথে এখানকার বিদ্যুৎ কিন্তু গত 3 দিন ধরে এখানে বিদ্যুৎ নেই, কোনো চার্জ দেওয়ার কোনো ব্যবস্থা নেই। সাধারণ যারা আছেন তারা কারোর সাথে কিন্তু কোনোভাবে যোগাযোগ করতে পারছেন না বলে আমাদেরকে জানিয়েছেন। ঢাকা থেকেও যারা এখানে যোগাযোগ করতে চাচ্ছেন তারা কোনোভাবে যোগাযোগ করতে পারছেন না। তাদের একমাত্র এখন খবর শোনা বা আবহাওয়ার যে সতর্কতার সংকেত সেটি শোনার একমাত্র মাধ্যম কিন্তু রেডিও, এই রেডিও দিয়ে কিন্তু তারা এখানে শুনতে পাচ্ছেন। তবে আমরা এখানে দাকোপা এলাকা যে জায়গাটি রয়েছে এখানকার পাশের একটি উপজেলা, সেখানেও আমরা গিয়েছি, সেখানে গিয়ে আমরা খোঁজ নিয়েছি। সেখানে কিন্তু 7 থেকে 8টি জায়গা বেড়িবাঁধ সেখানে প্লাবিত হয়েছে এবং আমরা এখানেও কিন্তু বেশ কয়েকটি বেড়িবাঁধ সেখান থেকে পানি প্রবাহিত হয়ে সেখানে ঘেরও প্লাবিত হয়েছে। ওমর ফারুক, আপনি ঠিকই বলছিলেন, বিশেষ করে কয়রা, পাইকগাছা, দাকোপ, বটিয়াঘাটা, খুলনার সাতক্ষীরা, আশাশুনি, শ্যামনগর এই এলাকায় তো চিংড়ি প্রধান এলাকা, ঘের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং ঝড়ের সময় মূলত এই চ্যালেঞ্জটাই বেশি থাকে। শত শত কোটি টাকার মাছ বেরিয়ে যায় ঝড়ে, তো সেই জায়গা থেকে নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমরা এবার সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন শ্যামনগরের একেবারে নীলডুমুরে বুড়িগোয়ালিনী ঘাট থেকে, সেখান থেকে আমাদের সাথে সরাসরি রয়েছে সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। শাহরিয়ার অনির্বাণ, গতকাল ঝড়ের পরে আজকেই প্রায় 8-9 ঘন্টা পেরিয়ে গেল সকালের পরের থেকে, এখন বোধহয় এটা কি বলা যায় যে সাতক্ষীরায় আশঙ্কা যেটা করা হচ্ছিল তার থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ কম? হ্যাঁ বাশার, আমরা যেটা প্রথম দিন থেকে মনে করেছিলাম যে জলোচ্ছ্বাস প্রায় 10 থেকে 15 ফিট পর্যন্ত উঠবে এবং এতে বিশেষ করে সাতক্ষীরার যে ইউনিয়নগুলো রয়েছে, দুর্যোগপূর্ণ ইউনিয়ন গাবুরা, আশাশুনি এবং পদ্মপুকুর, এই এলাকাগুলোর বেশিরভাগ এলাকা প্লাবিত হবে। তবে আসার বিষয় যে হচ্ছে ওই পরিমাণে প্লাবিত হয়নি, পানি ঢুকেছে কিছু কিছু জায়গায়, ছোট ছোট যেসব দুর্বল পয়েন্টগুলো ছিল সেই দুর্বল পয়েন্টগুলো থেকে পানি কিছু ঢুকেছে। আমরা যে তথ্য পেয়েছি সেটা হচ্ছে গাবুরার বিশেষ করে গাবুরার 2টি পয়েন্টে, একটি নাপিতখালী এবং আরেকটি জায়গায়, সেই 2টি জায়গায় পানি প্লাবিত হয়ে বেশ কিছু চিংড়ির ঘের প্লাবিত হয়ে গেছে। এর বাইরে যদি আপনাকে বলি যে কালকে সন্ধ্যা 6টা থেকে যদি হিসাবটা করা যায় যে ঘূর্ণিঝড় রিমেলের প্রবেশ অর্থাৎ তার যে লেজ স্পর্শ করা শুরু করে, সেখান থেকে যদি এখন বাজছে প্রায় 5টা, এই সময়ের ভেতরে ঘূর্ণিঝড় রিমেল কিন্তু বিভিন্ন সময়ে তার চরিত্র পরিবর্তন করেছে। বাতাস হচ্ছে এখনো সকাল থেকে ঝোড়ো বাতাস, ভারী বৃষ্টি, উন্মাতাল খোলপেটুয়া। তো আপনাকে যদি এখনকার ছবি দেখাই, সারাদিনের ভেতরে জেলেদের একটি ট্রলার এখানে এসছে আমরা এখন দেখছি। এই ট্রলার এবং এই রোলিং কিছুটা কমেছে, আমরা ঘন্টাখানিক আমরা ধরে দেখলাম, যেটা বিক্ষুব্ধ অবস্থা ছিল পুরো এই খোলপেটুয়া নদী। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তো এর ভিতরেও একটা নৌকা আমরা দেখলাম যে একটা ট্রলার এসছে এবং এখানে এই পারে যারা আটকে ছিল গতকালকে থেকে তারা চেষ্টা করছেন যে এই ঝোড়ো বাতাসের ভেতরে এবং এই বড় বড় ঢেউ আসছে, এই সময় কিছুটা একটু সময় পেয়েছে, বাতাসের তোড়টা একটু কমেছে, তারা এখন তাদের গন্তব্য অর্থাৎ গাবুরার দিকে তারা যাচ্ছে। তো এই আমরা আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে একেবারে ঘাটেই পানির ঢেউ কতখানি দোল খাচ্ছে এবং কতখানি ঝুঁকি নিয়ে তারা এপার থেকে ওপারে যাচ্ছে না। জীবন সংগ্রামও তো একটা বিষয়, কারণ অনেকেই গত পরশুদিনকে তাদের কাজের জন্য এপারে এসেছিল, তারা হয়তো ফিরে যেতে পারেনি। আজকে
যদিও সকাল থেকে কোনো খেয়া এখান থেকে বেরোয়নি, এখনো কোনো খেয়া পারাপারের কোনো অনুমতিও দেওয়া হয়নি। একটি জেলেদের একটি ট্রলার এসছে এবং তারা দেখলাম যে ভিতর থেকে বেশ কিছু জায়গায় মাছ তারা তুললো। এখন তারা ফিরে যাবে, ফিরে যাওয়ার পথে কিছু এখানে আটকে পড়া যারা ছিলেন ওপারের তাদেরকে এখান থেকে নিয়ে যাচ্ছে। এর বাইরে আরেকটি বিষয়, যারা গতকাল রাত্রে দাতিনাখালী সহ আশপাশের বিভিন্ন সাইক্লোন শেল্টারগুলোতে গিয়েছিল তারা সবাই তো এরই মধ্যে বাড়ি চলে গেছে নাকি, কি খবর সর্বশেষ? আর ক্ষতির যেটি খবর আমরা পাচ্ছি, আমের ক্ষতি হয়েছে বেশ। দেখুন, আমরা হচ্ছে ভোর 6টা, আমরা এখান থেকে যখন 4:30টার সময়, ভোর 4:30টার সময় যখন আমরা বেরিয়ে গেলাম তখন বিভিন্ন সাইক্লোন সেন্টারগুলোতে আমরা দেখেছি যে তখন পর্যন্ত আশ্রয়ে যারা ছিলেন তারা এখানে ছিলেন। দাতিনাখালীতে আমরা দেখেছি সেখানে বেশ ঝুঁকিপূর্ণ একটি বাঁধ ছিল, সে বাঁধটি ভেঙে যাওয়ার একটি সম্ভাবনা ছিল বলে আতঙ্ক ছড়িয়েছিল। তো আমরা সেখানে গিয়ে দেখেছিলাম যে বাঁধটি এখনো ঠিক আছে। আর সাধারণ মানুষ সকাল 6টা থেকেই শুরু করে তারা এখন তাদের নিজস্ব গন্তব্যে বা নিজস্ব বাড়িতে তারা ফিরে গেছেন। আপনি জানেন যে কেউ বাড়ির ঘরে সহায় সম্পত্তি ছেড়ে কিন্তু কেউ আসতে চায় না, আমরা সাধারণত জানি। তারপরেও ঘন একেবারে ভারী বৃষ্টি ছিল, প্রচন্ড ঝোড়ো বাতাস ছিল বলে অনেকেই গতকালকে রাতে আমরা দেখেছি যে এখানকার যেসব সাইক্লোন সেন্টারগুলো ছিল সেই সাইক্লোন সেন্টারগুলোতে তারা এখানে এসছে এবং আশ্রয় নিয়েছে। এর বাইরে শুধুমাত্র এইটুকু আমরা তথ্য আমাদের কাছে আছে যে সুন্দরবনের ব্যাপক রকমের ক্ষয়ক্ষতি হয়েছে, যেটি এখন আসলে সশরীরে গিয়ে বা সচিত্র প্রতিবেদন করার মতো এখন বাস্তবতা নেই। পরিস্থিতি একটু শান্ত হলে পরে, স্বাভাবিক হলে পরে তারপরে আমরা ভিতরে যাব। নিশ্চয়ই বন বিভাগ থেকে এবং মন্ত্রণালয় থেকে হয়তো সামগ্রিক হিসাবটা আসবে। একেবারে সুন্দরবনের একদম পাট থেকে সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জের নীলডুমুর ঘাট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। আরও সহকর্মীরা অন্যান্য উপকূল থেকে ঝড়ের খবর নিয়ে ফিরবে আমাদের সাথে, তার আগে নিচ্ছে ছোট একটা বিরতি। বিরতির আগে আমরা যেমনটা জানাচ্ছিলাম যে এই মুহূর্তে ঝড়ের অর্থাৎ ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ ক্ষয়ক্ষতির খবরাখবর কি, প্রভাব কতটা পড়লো সেই খবর নিয়ে বিভিন্ন উপকূল থেকে সহকর্মীরা যুক্ত হয়েছিলেন। এখন আমার সাথে সরাসরি খুলনার রামপাল এলাকা থেকে আমার সাথে আছেন, বাগেরহাটের রামপাল এলাকা থেকে আমার সাথে রয়েছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, এখনও বাতাসের বেশ তীব্রতা রয়েছে, আমরা খবর পেয়েছি দাকপের সুতোরখালী, ঢাকি নদীর আশেপাশে, শরণখোলা, মোরেলগঞ্জের বিভিন্ন জায়গায় পানি ঢুকেছে, মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক জায়গায়, বলবেন বাকিটা? বাসার আসলে ঝড়ের বেগ, ঝড় থেমে গেছে, ঝড়ের সংকেত নেমে গেছে, কিন্তু ঝড়ের যে প্রভাব সেই প্রভাব এখনো থামেনি। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে এখনো বাতাসের যে বেগ রয়েছে এবং আমি এখন রামপাল উপজেলায় দাঁড়িয়ে আছি। এই উপজেলা চত্বরের বাইরে যাওয়ার কোনো উপায় নেই, কারণ উপজেলা চত্বরের বাইরেও এখন প্রচন্ড পরিমাণে আমি দেখতে পাচ্ছি যে বানের পানি এসে গেছে, কারণ ঘষিয়াখালী চ্যানেলের বাঁধ দুর্বল থাকায় সেই বাঁধ উপচে পানি লোকালয়ে প্রবেশ করেছে এবং মানুষ এখন পানিবন্দী হয়ে আছে। আমরা এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে 20,000 মানুষ এখন পানিবন্দী অবস্থায় আছেন। গতকালকে 30,000 মানুষ আশ্রয় কেন্দ্রে ছিলেন, সেই মানুষরা এখনো আশ্রয় কেন্দ্রে আছে এবং কিছুক্ষণ আগে আমি 2টার বুলেটিনে আপনাকে দেখিয়েছিলাম যে সেই আশ্রয় কেন্দ্রের মানুষদের মধ্যে একটা অভিযোগ রয়েছে যে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ খাদ্য পৌঁছায়নি। এই বিষয়ে আমরা যখন উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি তখন তারা আমাদেরকে বলেছে যে তারা চেষ্টা করছেন, কারণ আবহাওয়ার কারণে তারা সমস্ত আশ্রয় কেন্দ্রগুলোতে যোগাযোগ করতে পারছেন না। তাদের যারা সহযোগী ছিল এই কারণে অনেকটা তাদেরকে বেগ পেতে হচ্ছে। একই অবস্থা হচ্ছে পুরো বাগেরহাটের যে 4টা উপকূলীয় উপজেলা রয়েছে, এই 4টা উপকূলীয় উপজেলাতে যতদূর পর্যন্ত জানা গেছে যে বাগেরহাটে প্রায় 5 লাখের মতন মানুষ তারা এখন পানিবন্দী অবস্থায় আছে। 20 থেকে 22,000 ঘের ডুবে গেছে। এখনো পর্যন্ত ফেরান কার্যক্রম এবং এই যে সংস্কার কাজ সম্পন্ন করা যাচ্ছে না, তারপরও কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রশাসন। অভিজিৎ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এবার সরাসরি চলে যাবো আরেকটি উপকূলীয় এলাকা নোয়াখালী থেকে, সহকর্মী আবু নাসের মঞ্জু রয়েছেন। আবু নাসের মঞ্জু, আপনি এই মুহূর্তে যেখানে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি পেছনে এখনো কিন্তু ট্রলারগুলো বেশ দুলছে, সমুদ্রে প্রভাব রয়েছে এখনো ঝড়ের। জানাবেন কোন কোন এলাকায় ক্ষতিগ্রস্ত হলো, কি অবস্থা সর্বশেষ জানা যাচ্ছে? আমি আছি এখন দ্বীপ উপজেলা হাতিয়া চেয়ারম্যানঘাট এলাকাতে। চেয়ারম্যানঘাট এলাকাতে আমি যদি একটু দেখাই, এখানকার স্থানীয় বাসিন্দাদের মত হচ্ছে গত 50 বছরে তারা এমন জোয়ার দেখেননি, জোয়ারের এত উচ্চতা তারা দেখেননি। তাদের ভাষ্য হচ্ছে কমপক্ষে 10 ফিট উচ্চতায় জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে। অর্থাৎ যেই আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন হয়তোবা যে সড়কটি রয়েছে, প্রধান সড়ক জেলা সদর থেকে হাতিয়া চেয়ারম্যান ঘাট পর্যন্ত আসার, এই সড়কে গত 50 বছরও কখনো পানি উঠেনি, কিন্তু পানি উঠে গেছে এই সড়কে। পাশের যেই দোকানগুলো একের পর এক এইগুলা ভেঙে যাচ্ছে, ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। আমি যদি একটু দেখাই, নিশ্চয় ক্যামেরায় কতটুকু দেখানো যাচ্ছে আমি জানি না। এবং নৌকাগুলো যেগুলো রয়েছে বড় বড় নৌকা, এইগুলোকে
স্থিরভাবে রাখা যাচ্ছে না, এগুলো ক্রমেই ছিঁড়ে কোনোটি নদীতে চলে যাচ্ছে, কোনোটিকে ধরে রাখা খুবই কষ্টসাধ্যকর হয়ে পড়েছে। তো এখানকার মানুষ বলছেন যে, এবং এরা বিশ্বাস করতে পারছেন না যে ঘূর্ণিঝড় চলে গেছে। তাদের ধারণা যে ঘূর্ণিঝড় সম্ভবত এখন আঘাত করতেছেন, কারণ এত বেশি ঢেউয়ের উচ্চতা, এত বেশি ঝড়ের যে তীব্রতা এরা এর আগে কখনো দেখেননি, এবং ফলে তাদের ধারণা যে হয়তোবা ঝড় এখনো অতিক্রম করছে বা ঝড় এখনো রয়ে গেছে। আবার ক্যামেরাতে যতটুকু দেখা যাচ্ছে আমি জানি না এখানে যে এই পরিমাণ ঢেউর উচ্চতা দেখা যাচ্ছে। বলবেন এই দ্বীপ এলাকাগুলোতে কোস্টগার্ড সহ অন্যান্য বাহিনীর এই মুহূর্তে তাদের সেখানে থাকার কথা, যদি দরকার হয় প্রশাসন বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করবে। আবহাওয়া তো খুবই খারাপ আমরা দেখতে পাচ্ছি, তারা আসলে কিভাবে সহযোগিতা করছে সাধারণ মানুষকে বা কি দেখতে পাচ্ছেন? এখানে শুধু কোস্টগার্ড, নৌ পুলিশ না, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিকভাবে তদারকি করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এখানকার সংসদ সদস্য যিনি রয়েছেন তিনিও পুরো বিষয়গুলোকে তদারকি করছেন। কিন্তু পরিস্থিতি এতটাই নাজুক যে ক্ষণে ক্ষণে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, ফলে কখনো বৃষ্টি, কখনো প্রচন্ড জোয়ার, কখনো মেঘ, এই সব মিলিয়ে আসলে উদ্ধার কার্যক্রম বা সার্বিক কার্যক্রম পরিচালনা খুবই দুরূহ হয়ে পড়েছে। এ হচ্ছে আমার কাছে হাতিয়া চেয়ারম্যান ঘাট থেকে সর্বশেষ। মঞ্জু, আপনি যেমনটা দেখাচ্ছিলেন হাতিয়ার বিভিন্ন জায়গার খুবই বিধ্বস্ত রূপে আছে এখন পর্যন্ত। আমরা একটু চট্টগ্রামে যেতে চাই, আলমগীর সবুজ রয়েছেন সেখান থেকে। চট্টগ্রাম শহরের এখন কি অবস্থা একটু জানাবেন, সেই সাথে পার্বত্য এলাকাগুলোর কি খবর, পাহাড় ধসের আশঙ্কা কতটুকু করা হচ্ছে এখন? আসলে বৃষ্টির পরে যে সতর্কতা থাকে এবারও সেটা আছে এই ঘূর্ণিঝড়ের পরে, এবং আমি আগের বুলেটিনও আমরা যেটা জানাচ্ছি এবং এই পাহাড়ের আশেপাশে অনেকগুলি স্থাপনা, অনেকগুলি বাড়ি, অনেকগুলি বিল্ডিং আছে, এবং আমরা আসলে অনেক জায়গায় যেতেও পারছি না, যেখানে পাহাড়ের একদম পাদদেশে খুব টিনের ঘর আছে, যেখানে অসংখ্য মানুষ এখানে বসবাস করছে এবং তারা খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এবং আমি একটু আগে এখানকার স্থানীয় যে কাউন্সিলর আছেন তার সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন গত রাত থেকে তারা চেষ্টা করে যাচ্ছেন আসলে তাদেরকে সরিয়ে নিতে, এবং তারা এই এলাকায় দুইটা স্কুল সহ আশ্রয়কেন্দ্র তারা খুলেছেন, এবং কয়েকজনকে, কিছু মানুষকে নিয়ে যাওয়ার পরও আসলে তারা দেখা যায় যে একসময় সেখান থেকে তাদের আবার বাড়িতে চলে যায়। এবং আমরা আলাপ করেছিলাম যারা পাহাড়ের পাদদেশে অবস্থান করছে তাদেরকে কথা বলেছিলাম, তারা বলছে আসলে তারা তাদের জিনিসপত্র রেখে আসলে যেতে চাইছেন না, এবং অনেক সময় তাদের গবাদি পশু নানা কারণে তারা যেতে চাইছেন না, এবং অনেক সময় সেখানে খাবারের সে সমস্যা থাকে, এই সমস্ত কারণে তারা এই এলাকাটা ছাড়তে চাইছেন না। অন্যদিকে আমরা আগেও জানিয়েছিলাম আজকে বৃষ্টির পরে মধ্যরাতের থেকে যে বৃষ্টি শুরু হয়েছে এরপরে আসলে জলবদ্ধতার তৈরি হয়েছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে চট্টগ্রামের যে সমস্ত নিচু এলাকা আছে সেখানে জলবদ্ধতা তৈরি হয়েছে, এবং বৃষ্টি কমে যাওয়ার পরে আসলে পানিগুলি সরে গেছে, এবং আবারও যে বৃষ্টিপাত যে অব্যাহত আছে এটার কারণে আবারও জলবদ্ধতা তৈরি হতে পারে, এবং জলবদ্ধতার কারণে মানুষ দুর্ভোগে পড়েছেন, সাধারণ মানুষ, এবং ঘর থেকে বের হতে পারছেন, এবং অনেক বাজার আসলে তলিয়ে গেছে, মানুষ বাজার করতে পারেন। সব আলমগীর সবুজ, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদেরকে বিভিন্ন উপকূল থেকে চট্টগ্রাম, নোয়াখালী, সাতক্ষীরা, খুলনা এবং বাগেরহাট থেকে আমাদের সহকর্মীরা ঝড়ের সর্বশেষ খবরাখবর তুলে ধরছিলেন। রিমাল, পরবর্তী পরিস্থিতি নিয়ে আমার কাছে আরো কিছু খবর আছে, বাসার আপনাকে ধন্যবাদ, আমি জানিয়ে দিচ্ছি সেগুলো। উপকূলীয় 12 জেলা এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন, এছাড়া মোবাইল সেবা ব্যাহত হচ্ছে 32 জেলায়। মোবাইল অপারেটর গ্রামীণফোন জানিয়েছে 32 জেলার 7167টি টাওয়ারের সেবা বিঘ্ন ঘটছে, আর রবির সেবা ব্যাহত হচ্ছে 8 জেলায়। সব মিলে 12,000 টাওয়ারে মোবাইল সেবা বন্ধ রয়েছে। এদিকে লক্ষ্মীপুরে গত রাত 12টা থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। লক্ষ্মীপুর রামগতি সড়কে রাস্তায় গাছ পড়ে সড়ক যোগাযোগও বন্ধ রয়েছে। সাতক্ষীরা গতকাল দুপুর থেকে নেই বিদ্যুৎ, ইন্টারনেট সেবাও ব্যাহত হচ্ছে। সাতক্ষীরা মুন্সিগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বাগেরহাটে প্রায় 5 লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন। এছাড়া পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠি, ভোলা, বরিশাল, শরীয়তপুর, মাদারীপুরের বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন রয়েছে। ঘূর্ণিঝড় রিমাল পরবর্তী সর্বশেষ পরিস্থিতি নিয়ে সচিবালয়ে ব্রিফ করছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে।
বুঝবো যে এই ঘূর্ণিঝড়টি থেকে আমরা নিরাপদ, ততক্ষণ পর্যন্ত আমাদের সমস্ত কার্যক্রমগুলি অব্যাহত থাকবে। আপনারা ভালো থাকেন। আপনারা সার্বক্ষণিকভাবে গত এই ঘূর্ণিঝড়ের শুরু হওয়ার থেকে আপনারা সাংবাদিকরা যেভাবে আমাদের বক্তব্যগুলি এবং মাঠের বাস্তব অবস্থাগুলি বিভিন্ন ইলেকট্রনিক এবং মিডিয়ার মাধ্যমে প্রচার করে এদেশের মানুষকে এই আমরা সর্বনিম্ন ক্ষয়ক্ষতির মাধ্যমে এটা সমাধান করার জন্য যে আমরা একটা প্রয়াস করেছি, সেখানে আপনাদের ইলেকট্রনিক এবং আপনাদের প্রিন্ট মিডিয়ার ভূমিকা একটা বিশাল। সুতরাং এই যে আমরা সবাই মিলে আমাদের একটা এত বড় একটা দুর্যোগকে আজকে মোকাবেলা করে চলছি, এই জন্য আমি আপনাদের এই আন্তরিক সহযোগিতার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। আগামী দিনেও আমরা এইভাবে কাজ করে আমরা বাংলাদেশে এই সমস্যাকে সমাধানের জন্য আমরা চেষ্টা করব। আপনারা জানেন বাংলাদেশ একটি ভৌগোলিকভাবে দুর্যোগপূর্ণ এলাকা। আমরা এই দুর্যোগ শুধু বাংলাদেশ নয়, এরকম ভৌগোলিকপূর্ণ দুর্যোগ এলাকা পৃথিবীর অনেক দেশ আছে, যেমন জাপান বলেন, ফিলিপাইন বলেন এবং অনেক, যেমন নেপাল বলেন, তুরস্ক বলেন, বিভিন্ন প্রাকৃতিক এবং এই ধরনের বিভিন্ন রকম মানব সৃষ্টি সহ দুর্যোগ পৃথিবীর সব দেশে আছে। সুতরাং বাংলাদেশ যেহেতু একটি ভৌগোলিকভাবে দুর্যোগপূর্ণ দেশ, আমাদেরকে যদি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তথা মাননীয় প্রধানমন্ত্রীর যে স্মার্ট সোনার বাংলা কায়েম করতে হয়, তাহলে আমাদের সমস্ত অবকাঠামো প্রতিষ্ঠান সব কিছুকে আমাদেরকে দুর্যোগ সহনীয় মাত্রায় গড়ে তুলতে হবে। যার জন্য আমরা এই দুর্যোগ মন্ত্রণালয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে একটি সমস্ত পৃথিবীতে একটি মডেল বা ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। রিমাল, পরবর্তী পরিস্থিতি নিয়ে সচিবালয়ে ব্রিফ করছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। আমরা এতক্ষণ সেখানেই ছিলাম। চলে আসছি পরের খবরটিতে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বন্ধ থাকার পর চালু হয়েছে চট্টগ্রাম ও কক্সবাজার বিমানবন্দর। তবে বৈরী আবহাওয়ায় এখনো বন্ধ রয়েছে যশোর বিমানবন্দর। 17 ঘন্টা বন্ধ থাকার পর সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও দুপুরে কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু হয়। ঝড়ের বিপদ কেটে যাওয়ায় বন্দরের জন্য সংকেত কমিয়ে এনেছে আবহাওয়া অফিস। পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তবে এখনো এই দুই বন্দরের কার্যক্রম শুরু হয়নি। আর কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রিমালের প্রভাবে খাগড়াছড়িতে পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে প্রায় 3,500 পরিবার। ইতিমধ্যে পাহাড়ে তাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। এ বিষয়ে আরও জানাতে খাগড়াছড়ি থেকে জানাবেন সহকর্মী সমীর মল্লিক। সমীর মল্লিক, যারা ঝুঁকিতে রয়েছেন তারা এরই মধ্যে সরতে শুরু করেছেন কিনা, আর প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে? দেখুন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কিন্তু গতকাল সন্ধ্যা থেকে কিন্তু একটানা বলা যাচ্ছে অবিরাম বর্ষণ হচ্ছে এবং আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টির যে পরিমাণ সেটা বেড়েছে। এখনো কিন্তু খাগড়াছড়িতে টানা বর্ষণ হচ্ছে। অন্তত গত 18 ঘন্টা ধরে এই বৃষ্টিপাতের যে দেখছি আমরা, আসলে এই কারণে খাগড়াছড়ি জেলা শহর এবং খাগড়াছড়ির উপজেলাগুলোতে যেখানে পাহাড়ের পাদদেশে এবং পাহাড়ের উপরে যে সমস্ত ঝুঁকিপূর্ণ জায়গাগুলো রয়েছে, সেখানে কিন্তু যারা বসবাস করছে তাদেরকে সরে যাওয়ার জন্য গতকাল থেকে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে এবং এখানে যারা জনপ্রতিনিধি রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু সচেতনতা, বিশেষ করে যারা পাহাড়ের পাদদেশে এসেছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে আসার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সেটা নির্দেশ দেওয়া হচ্ছে। কিন্তু আমরা যেই অবস্থাটা দেখছি, আমরা সকালবেলা খাগড়াছড়ির শালবন, সবুজ বাগ, কলাবাগান সহ বেশ কিছু এলাকায় ঘুরেছে, যে সমস্ত জায়গাগুলো আসলে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে পাহাড় ধসের। গত বর্ষায় যে সমস্ত জায়গাগুলো ধসে গেছে সেখানে কিন্তু আমরা দেখছি যারা পাহাড়ে দুর্গত এলাকা অর্থাৎ পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে তারা কিন্তু কেউ তাদের যে ঝুঁকিপূর্ণ অবস্থান থেকে কিন্তু সরে যায়নি। এবং আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, খাগড়াছড়ি একই সাথে খাগড়াছড়ি মারিকশা সড়ক, খাগড়াছড়ি দিঘিনালা এবং খাগড়াছড়ির যে সিন্দুকছড়ি সড়ক, এই সড়কটি কিন্তু পাহাড় ধসে যাওয়ার একটা শঙ্কা রয়েছে। এই সড়কে যাতে পাহাড় ধসে গেলেও যাতে তাৎক্ষণিক ব্যবস্থা। খাগড়াছড়ি থেকে কথা হচ্ছিল সহকর্মী সমীর মল্লিকের সাথে। ঘূর্ণিঝড় রিমালে ক্ষয়ক্ষতির কারণে তৃতীয় ধাপের 19 উপজেলায় নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। সোমবার কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তৃতীয় ধাপে 109টি উপজেলায় ভোট হওয়ার কথা ছিল 29 মে। 19টি স্থগিত হওয়ায় এখন 90 উপজেলায় ভোট হবে। নির্বাচন কমিশন কার্যালয়ের সচিব সাংবাদিকদের বলেন, ঘূর্ণিঝড়ের কারণে অনেক জায়গায় পানিতে তলিয়ে গেছে, অনেক জায়গায় বিদ্যুৎ নেই এবং যোগাযোগ ব্যবস্থাও বিঘ্নিত। এ কারণে এসব জায়গায় নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
এসব উপজেলা নির্বাচনের তারিখ পরে জানিয়ে দেয়া হবে। জলোচ্ছ্বাসের পানি প্রবেশ করেছেন, কোথাও কোথাও বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করেছেন, কোথাও কোথাও ঘূর্ণিঝড়ে গাছ উপড়ে পড়েছেন, কোথাও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।